ইচ্ছাকৃতভাবে উনি ত্রিপুরা সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে ভাবনা চিন্তা সেই বিষয়ে এখানে ওনার আলোচনা আমরা শুনলাম। ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, এখানে উপস্থিত আছেন সেক্রেটারি ইউথ অ্যান্ড স্পোর্টস ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, উপস্থিত শ্রী এল রারলং, ডাইরেক্টর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, এবং এখানে উপস্থিত মাই ভারতে যে স্টেট ডাইরেক্টর শ্রী বিমল কুমার শাহ, এবং আমার সামনে যারা বিভিন্ন স্পোর্টসের পার্সোনালিটিরা উপস্থিত আছেন এবং যাদের জন্য আজকের এই আয়োজন, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে ন্যাশনাল অ্যাওয়ার্ডি অনেকেই উপস্থিত আছেন, এবং অফিসার্স এবং স্টাফ অফ ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের এবং অন্যান্য দপ্তরের, এবং ডিস্টিংগুইশড গেস্ট এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আপনারা এখানে আসার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে সত্যি আমাদের জন্য একটা আনন্দের দিন। স্বামী বিবেকানন্দকে কে না জানে? স্বামী বিবেকানন্দ আমরা যতটুকু বুঝি এক আশ্চর্য জীবনের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ, এবং বিশেষ করে যারা তরুণ যুব সমাজ, তাদের কাছে আজকের দিনেও কিন্তু আইকন, প্রাসঙ্গিক আজকের দিনে। এবং প্রতি বছর আমরা যে এখানে ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের উদ্যোগে যে আয়োজন হয়, এটা কিন্তু একদিনের জন্য হওয়া বাঞ্ছনীয় নয়। প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে স্বামীজির যে আদর্শ, যে পথ উনি আমাদের দেখিয়েছেন, সেগুলো মাথায় রেখে কিন্তু আমাদের সবাই যদি, যুব সমাজ যদি আগামী দিন চলে, তাহলে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এখন নতুন যে নিউ ইন্ডিয়া, মাননীয় প্রধানমন্ত্রীজি অপারেশন সিন্দুরের পর বলছেন নিউ ইন্ডিয়া, আমরাও নিউ ত্রিপুরা আমরা আজকাল প্রায়শ বলছি, সেটা সম্ভব হবে। আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এখন পর্যন্ত, আপনারা খেয়াল করবেন, যেসব কাজ বা যেসব চিন্তা ভাবনা উনি করছেন এই দেশের জন্য, দেশের কে সমস্ত পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, বেশিরভাগ ক্ষেত্রেই অলমোস্ট বলা যায় স্বামী বিবেকানন্দজির যে চিন্তা ভাবনা, সেটাকেই উনি প্রতিষ্ঠিত করতে চাইছেন। ওনার নামও নরেন্দ্র। আর এক নরেন্দ্র চিকাগোতে গিয়ে আমরা সবাই জানি যে সেপ্টেম্বর 11, 1893-তে যেখানে ওয়ার্ল্ড রিলিজিয়াস স্পিচে ওনাকে তো সেখানে স্থানই দিচ্ছিল না, সেই জায়গায় উনি যখন প্রথম ভাষণ দিলেন, ওনার বক্তব্য আমরা সবাই জানি, এখনো রেকর্ড যদি আমরা শুনি, মাঝে মাঝে শুনি, আমরা মাঝে মাঝে যদি বিচ্যুতি হই আমাদের জীবন থেকে, আমাদের চলার ক্ষেত্রে ওনার যে স্পিচটা আমরা যদি শুনি, তাহলে কিন্তু আমাদের মধ্যে বিরাট একটা রসদ আমরা কিন্তু পাই, এবং আমরা পাবো। এখানে যারা ইয়াং যারা আছে তাদের জন্যই ওনার সবসময় চিন্তা ভাবনা ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা গর্ব করে, যে আগামী দিনে আমাদের এখানে 60 থেকে 65% বা মেবি মোর যে ইউথ আমাদের দেশের যে হিউম্যান রিসোর্স, তাকে নিয়ে গর্ব করে। এবং এটাও দেখা গেছে একটা স্ট্যাটিস্টিক্সে, যে আগামী দিন সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষেই এত বড় একটা ইউথ যে রিসোর্স, হিউম্যান রিসোর্স, সেটা একমাত্র ভারতবর্ষে থাকবে। অর্থাৎ ভারতকে ছাড়া কোনো দেশ আগামী দিন চলতে পারবে না, কারণ ইউথকে ছাড়া কোনো দিনই সম্ভব হবে না। তো সেই সেপ্টেম্বর 1893-তে যখন উনি প্রথম ভাষণ দিলেন, সেই ভাষণে যখন বলেন মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, কয়েক মিনিট সমানে হাততালি, ভাবা যায় কোনোদিন? এবং তার কারণ কি, উনার যে গুরুদেব রামকৃষ্ণ পরমহংস দেব, যখন উনি অস্থির ছিলেন যে ভগবান কি আছে কি নাই,
সবসময় ছটফট ছটফট প্রশ্ন করতেন। স্কটিশ চার্চ কলেজে খুব সম্ভব তখন সেখানে এক ইংরেজ প্রফেসর, উনি যখন কথায় কথায় বললেন যে হোয়েদার গড এক্সিস্ট অর নট, উনি উত্তর দিতে পারেননি। ওনাকে বললেন যে তুমি গড আছে কিনা তোমার যেতে হবে দক্ষিণেশ্বরে, একজন আছেন রামকৃষ্ণ পরমহংসদেব, ওনার কাছে যাও। এগুলো আমাদের মানে শোনা এবং পড়া, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখে। তো যখন উনি সেখানে গেলেন, গিয়ে এমন একজন ব্যক্তিকে দেখলেন, খোঁচা খোঁচা দাড়ি, সামনের একটা দাঁত নেই, ধুতি পরা, কিরকম একটা অবস্থা। এবং প্রথম দর্শনে কিন্তু ভালো লাগলো না। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এরকম একটা আমরা বলি না? তো ওকে দেখেই বললে, কিরে নরেন্দ্র, তুই এতদিন ধরে কোথায় ছিলি? এতদিন ধরে কোথায় ছিলি? আমি তো তোর জন্য এতদিন ধরে অপেক্ষা করে আছি। তো নরেন্দ্র তো সেখান থেকে চলে আসলো। আসার পর ও ভাবলো, দোত এখানে গিয়ে কি লাভ হবে, কিছুই বোঝা গেল না সেখানে। কিন্তু ওই যে চুম্বকের মতো যে আকর্ষণ, সেখানে আবার ছুটে গেল। কি ভগবানকে বিশ্বাস করিস না তার জন্য তোর মধ্যে ছটফট করছে? তারপর অনেকে বলে যে ওনার বুকের মধ্যে নাকি ওনার পাটা, রামকৃষ্ণ পরমহংসদেবের পাটা রেখেছে, অনেকে বলছে হাত রেখেছে। রাখার পরে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড উনি দেখলেন। ভগবান আছে কি না উনি সেদিন বুঝলেন। এবং এই বিবেকানন্দকে অনেকে পড়েন, আমাদের ভারতবর্ষে অনেক লোক কিন্তু যারা তাত্ত্বিক ব্যক্তিরা এখনো পড়েন। এবং একটা কথা আছে যে বিবেকানন্দকে যদি কেউ জানে, সারা ভারতবর্ষকে জানতে পারবে। কিন্তু অনেকে আছে মার্কস নিয়ে খুব, মার্কসের ফিলোসফি, স্টেলিনের ফিলোসফি, লেনিনের ফিলোসফি নিয়ে আননেসারি অন্যদিকে ঘুরছে। আমাদের দেশে বিবেকানন্দকে যদি জানে তাহলে মানুষের মঙ্গল হবে, আর বিশেষ করে আমাদের যুবক সম্প্রদায়ের মঙ্গল হবে। এবং সেখানে যখন সনাতন ধর্ম কাকে বলে, এই এত বড় ওয়ার্ল্ড রিলিজিয়াস যে কনক্লেভ, সেই কনক্লেভের মধ্যে যখন চিকাগোতে উনি বললেন, তখন মানুষ বুঝতে পারলো ভারত কোথায়। আর ভারত তার যে সনাতন সনাতন বিষয়, অর্থাৎ তার কবে থেকে সনাতন ভারত কবে সৃষ্টি হয়েছে কেউ জানে না, অন্তহীন। এবং এই সনাতনের অর্থই হচ্ছে যে অন্যান্য অনেক সভ্যতা কিন্তু এখন বিলীন হয়ে গেছে। অনেক সভ্যতা এখন মিউজিয়ামে ঢুকে গেছে। এটা ইজিপ্ট সভ্যতাই হোক, গ্রিক সভ্যতাই হোক, এগুলো কিন্তু এখন মিউজিয়ামে। কিন্তু ভারতের উপরে এতগুলো মুঘল সাম্রাজ্য থেকে আরম্ভ করে মুঘলরা এসে শাসন করলো, ইংরেজরা এসে শাসন করলো, তারপরেও কিন্তু ভারতের জায়গায় রয়েছে। এক নরেন্দ্র, আবার 2014-তে আরেক নরেন্দ্র এসছে। আসার পরে 2014-র আগে আমাদের কি অবস্থা ছিল, এই ভারত থাকবে কি থাকবে না এরকম একটা অবস্থা ছিল। কোথায় যাবে আমরা, কোথায় যাব? ওই উপরওয়ালা ভারতকে রক্ষা কর্তা, ভারতকে রক্ষা করার জন্য যাকে পাঠিয়েছেন, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। যে কারণে এখানে যারা ইয়াং যারা আছেন, আমি জানি এই বয়সে কিন্তু অস্থির থাকে, তাদের স্থিরতা কম, এই বয়সে স্বাভাবিক। সেটা অনেকে কথা শুনতে হয়তো ভালো লাগবে না, কিন্তু যারা এই কথাগুলো শুনবে, আমাদের যে পথ উনি বিবেকানন্দজি দেখিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেখাচ্ছেন, সেইগুলো যদি আমরা হৃদয়ঙ্গম করি তাহলে এই নিউ ইন্ডিয়া, নিউ ত্রিপুরা আমরা তৈরি করতে পারব। বয়স, কারণ এই বয়সেই কিন্তু যা করা। এবং আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে পরীক্ষা পে চর্চা করে কিনা, তো পরীক্ষা পে চর্চা কেন করে? যে স্ট্রেস আমাদের, কারণ এই ভয় পেলেই কিন্তু সমস্যা। স্ট্রেস রিলিজ করা, স্ট্রেস রিলিজ যদি হয় তাহলে যেটা আমার ভিতরে এত কিছু আমার আছে, যে সেইগুলোর প্রকাশ, তার পূর্ণতাও পায় আর প্রকাশও পায়। এর জন্য উনি রিলিজ করার চেষ্টা করেন পরীক্ষার, বিশেষ করে ক্লাস 10 এবং 12 ক্লাসে প্রতিনিয়ত এই পরীক্ষা পে চর্চা উনি করছেন। পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান এইভাবে স্টুডেন্টদের সাথে কথা বলে আমার জানা নেই। এদের সাথে কথা বলেন এবং আমরাও শুনি কিন্তু, এবং শোনার পরে আমরাও কিন্তু অনেকটা উদ্বুদ্ধ হই, ইন্সপায়ার্ড হই, যে ঠিকই তো, এইভাবেই তো আমাদের ছেলে মেয়েদের সাথে কথা বলা উচিত।
এবং এত ইন্সপায়ার্ড, আমাদের মনে আছে যে আমাদের ত্রিপুরার একটা ছেলে বিলুনিয়াতে, খুব সম্ভব, তার সাথে কত সুন্দরভাবে উনি কথা বলেছেন। তো এই যে একের পর এক উনি করছেন, আমরা দেখলাম যে প্রতি মাসের লাস্ট সানডে উনি মন কি বাত অনুষ্ঠান করেন। প্রথমে মন কি বাত নিয়ে বিরোধীরা কিন্তু অনেক তির্যক এবং উল্টাপাল্টা কথা বলেছে। আর ওনার যে মন কি বাত, ওনার নিজে কোনোদিন নিজের মনের কথা বলেন না। সমস্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কি কি কাজ হচ্ছে, ইয়াং পিপুলরা কি করছে, সেটা স্পোর্টসেরই হোক, সেটা আজকে আমাদের রকেট লঞ্চিং হোক, সেখানে যদি দেখা যায় অ্যাডভেঞ্চারের সাথে যুক্ত, স্পোর্টসের সাথে বিভিন্ন, তাদের সাথে কথা বলে, কেউ নিউ ইনভেনশন করছে তার সাথে কথা বলছে। অর্থাৎ এর মধ্যে এক সূত্রে যে বাধা, এবং তাতে করে ইয়াং জেনারেশনকে যে উদ্বুদ্ধ করা, ইয়েস আই অলসো ক্যান ডু ইট, আই এম স্ট্রং, আই এম স্ট্রঙ্গার। আমি যেখানে যে মরুভূমিতে ফুল ফুটে না, সেখানে ইয়াং জেনারেশন সেখানেও ফুল ফুটাতে পারবে। এই যে উদ্বুদ্ধ করার যে বিষয়, সেটা উনি সবসময় করেছেন। এবং আমাদের আজকের যে এই অনুষ্ঠান, সেখানে কিন্তু বিশেষ করে আমাদের যুব সম্প্রদায় যারা আছেন তাদের জন্যই আমাদের কাছে স্বামীজি একটা, আমরা বলবো যে জাগরণের অগ্রদূত বলা যায়। উনি হচ্ছেন পাইলট কার। আগামী দিনে আমাদের দেশ কোন দিকে যাবে, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, যে এতদিন ডেভেলপিং কান্ট্রি আমরা শুনে এসেছি, উনি বলেছেন না, এইসব হবে না, একটা টাইম লাইন দিতে হবে। 2047-এ উইল বি ডেভেলপড। আর কত শুনবো, আমরা ছোটবেলার থেকে শুনছি ডেভেলপিং এর অর্থই বুঝতাম না কি। সে টাইম লাইন দিয়েছে। এখন যে বিকশিত ভারত 2047 যেটা ডিক্লেয়ার করেছেন উনি, যে 30 ট্রিলিয়ন মার্কিন ডলার, যেটা ওনার চিন্তা ভাবনা আছে অর্থনীতির দিক দিয়ে 2030-এর মধ্যে আমাদের করতে হবে। কোথায় ছিল 11 পজিশন অর্থনীতির দিক দিয়ে, সেটা পঞ্চমে আসলো, পঞ্চম স্থানের পর এখন চতুর্থ, এবং 2030-এর মধ্যে থার্ড পজিশনে আসবে। এবং আপনারা ভাবুন যে যখন এই 100 বছর আমাদের ইন্ডিপেন্ডেন্স, 100 বছর পূর্ণ হবে স্বাধীনতা, তখন আমরা কোন জায়গায় যাব। আমি আজকেও এক জায়গায় বলেছি যে এই যখন অবস্থা, জিডিপি গ্রোথ আজকে সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের এখন 8.2%, আর আমেরিকার মতো রাষ্ট্রের 2%, তার থেকেও কম। আরো অনেক জায়গা বড় বড় এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর জিডিপি আজকে এই দুর্দশা অবস্থা। তো তোমার দুঃখে আমি সুখী, তোমার সুখে আমি দুঃখী। তো ভারতকে কিভাবে দুর্বল করা যায়, যার জন্য নানাভাবে চক্রান্ত হচ্ছে। কিন্তু আমরা এমন একজন আরেক নরেন্দ্র, যার হাতে এখন আমরা সঁপে দিয়েছি সব কিছু, আমরা এত বেশি এরকম একটা গার্জিয়ান আমরা পেয়েছি, আমরা কিন্তু অনেক ভাবে আমরা বলতে পারি আমরা প্রপার গার্জিয়ানের হাতে আমরা উই আর অল সেফ। যে কারণে আমরা দেখেছি আমেরিকার প্রেসিডেন্ট এখন কি সব বলছে, হি ইজ নট ইন হিজ মাইন্ড, এক এক সময় এক এক রকম কথা বলছে। তো এগুলো করে লাভ কিছু হবে না, ডিপ্লোমেসি চলবে। এবং আজকে বাংলাদেশকেও কিভাবে মানে উনাদেরকে লেলিয়ে দিচ্ছেন, আমাদের নেপালের অবস্থা একরকম। তো এইসব করে আগে আমরা কি দেখতাম, আমাদের যে জওয়ান, তাদেরকে গলা কেটে ভারতবর্ষে ফেলে রাখত। মুম্বাই হোক, আজকে পুনাতেই হোক, দিল্লিতেই হোক, সব জায়গার মধ্যেই কিন্তু কখন যে বোম ব্লাস্টিং হবে, টেররিস্টরা এসে ঢুকবে, এবং আগে খালি সুখ প্রকাশ দুঃখ প্রকাশ এইগুলো আমরা শুনতাম। কিন্তু 2014-র পরে যেমন কথা সেরকমই কাজ। কি বলেছেন, কিসি কো মে ছোড়ুঙ্গা নেই, और সার্জিক্যাল স্ট্রাইক, তারপর কি করলেন, এয়ার স্ট্রাইক, তারপর অপারেশন সিন্দুর। 26 জনকে নিরীহ পর্যটককে মেরেছে, তাদের যে আমাদের মেয়েদের সামনে দেখে দেখে, ধর্ম দেখে দেখে তাদেরকে খুন করা হয়েছে। এবং 26 জনকে মারার জন্য 26 মিনিটের মধ্যে 9 থেকে 10টা যে টেররিস্টদের ঘাঁটি, সেটাগুলো ধ্বংস করে দিয়েছে। তো একদিকে শক্তি, আমরা আমাদের পরম্পরা আমাদের ভারতবর্ষের যে আমরা কাউকে আক্রমণ করি না, কিন্তু কেউ যদি আক্রমণ করে
এতদিন ধরে আমরা এইরকম একজন লিডার পেয়েছি, তাদেরকে আমরা ছাড়ব না। আজকে একদিকে আমাদের নিরাপত্তার দিক দিয়ে আমরা আজকে শক্তিশালী হচ্ছি, আমাদের যুবকদের জন্য স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, আজকে যারা মহিলারা আছেন তাদের জন্য আজকে লাখপতি দিদি, এবং যেভাবে আজকে কৃষি ক্ষেত্রেই হোক, খেলাধুলার ক্ষেত্রেই হোক, ইনফ্রাস্ট্রাকচারই হোক, ন্যাশনাল রোডওয়েজ হোক, বিভিন্ন জায়গায় যেভাবে ডেভেলপমেন্ট একদিকে সবার যাতে তাদের কর্মসংস্থানের সুযোগ হয় সেই কাজগুলো করছে। কাজেই এটা কিন্তু শুধু মাননীয় প্রধানমন্ত্রী যে একা করবেন সেটা কিন্তু সম্ভব হবে না, বা আমাদের ত্রিপুরা রাজ্যের আমরা 12 জন মন্ত্রী আছি আমরা করব সেটা সম্ভব হবে না। আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে যখন এখানে আসলাম আমরা, এত মাত্রায় এখানে যুবক দেখে মনে হচ্ছে আমাদের সাহস আরো বেড়ে গেছে। কারণ আমাদের সাহস কিন্তু আগামী দিনের প্রজন্ম যখন দেখব আমরা যে তারা রাইট পথে, ঠিক পথে চলছে, তাহলে নিশ্চয়ই আমাদের সেই সাহস বাড়বে, এবং সেটাই আমাদের যিনি রাষ্ট্রনেতা সেটাই চাইছেন। আজকে বিবেকানন্দজি কি বলছেন, একটু আগে আমি একটা প্রোগ্রাম করে এসেছি, সেখানে একটা সামাজিক সংস্থা তারা, সেখানেও আমি বলেছি যে সেখানে অনেকগুলো আমরা ব্ল্যাঙ্কেট আমরা ডিস্ট্রিবিউশন করেছি, ব্লাড ডোনেশন হয়েছে কিছু জায়গায়, দুটো প্রোগ্রাম। সেখানে উনি স্বামীজি কি বলেছেন, সার্ভিস টু ম্যান, সার্ভিস টু গড, অর্থাৎ মানুষের তরে আপনি, ইউ আর বর্ন ফর আদার্স। আমরা কিন্তু এখনো সেই মোরাল সায়েন্সে আমরা যাই না, আমরা এখনো ম্যাথ ঠিক করতে পারবো কিনা, আমার যে পাঠ্য বইটা, আমার জিওগ্রাফিটা ঠিকভাবে পড়ছি কিনা, ইংলিশটা ঠিকভাবে, এর বাইরেও যে জীবন আছে, এই জীবনগুলো যদি আমরা প্রপারলি আমরা সেটাকে আমরা আত্মসাৎ আমরা যদি ভিতরে আমরা ঢুকাতে পারি, তাহলে কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু জানা কোনো অসুবিধা হয় না। উনি বারবার বলছেন যে মন্দির টন্দিরে কম যেও, গিয়ে এর থেকে বেশি মন্দিরে গিয়ে লাভ হবে না, ফুটবল একটা লাথি মারলে এর থেকে ভালো। এখানে এটা নিয়ে আমি দেখলাম একবার একটা দিল্লির ইন্টারন্যাশনাল একটা টিভি চ্যানেলে এই বিষয়ে কথা বলছিলেন, একটু হাসছিলেন ভদ্রমহিলা, কিন্তু আমিও বলবো যে ভদ্রমহিলা কিন্তু বুঝতেই পারেননি কথাটা। অর্থাৎ উনি যেটা বলছিলেন যে কাজের কোনো বিকল্প নেই, কাজ করতে হবে। তুমি মন্দিরে গিয়ে খালি কীর্তন করলে আর মাকে ডাকলে লাভের লাভ কিচ্ছু হবে না, কাজের মাধ্যমেই, মানুষের সেবার মাধ্যমেই তুমি ভগবানকে পাবে। অর্থাৎ কাজের কোনো বিকল্প নাই, সেই কথাটা বোঝানোর জন্য উনি বলছেন যে ফুটবল লাথি মারার থেকে ভালো। এই যে বিষয়গুলো একের পর এক উনি বারবার বলছেন, উনি কি বলছেন যে টেক দ্য রিস্ক ইন ইউর লাইফ, ইফ ইউ লুজ, ইফ ইউ উইন, ইউ ক্যান প্রসিড, ইউ ক্যান গো হেড, ইফ ইউ লুজ ইউ ক্যান গাইড। এই যে একের পর এক কথাগুলোর তার তাৎপর্যতা আমাদের অবশ্যই আমাদের বুঝতে হবে। এবং এই দেশের জন্য ইউথ আর দ্য ড্রাইভিং ফোর্স ইন আওয়ার কান্ট্রি, এবং সেটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন। এবং নিজের উপর যে বিশ্বাস, সেই বিশ্বাস কিন্তু আসতে হবে আমাদের। যখন 21শে জুন যখন ইউনাইটেড নেশনসের কাছে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করলেন যে আমাদের যোগ ব্যায়াম আমাদের করা উচিত, যোগ মানে প্লাস, যোগ মানে মাইনাস না, বিয়োগ না, যোগের মাধ্যমে নিজের যে মস্তিষ্ক, ব্রেইন, আমাদের সোল, আমাদের বডি, আমাদের ইন্টেলেক্ট, এই যে বিষয়গুলোকে একসাথে করা একমাত্র যোগের মাধ্যমে সেটা সম্ভব হবে। যোগ ব্যায়াম এটা খালি শরীরের মাসুল তৈরি করা না বা নিজেকে শক্তিশালী করা না, তার পাশে এই যোগ ব্যায়ামের মাধ্যমে হু এম আই, আমাদের নিজে কে, আমি কি, আমি কেন এসছি পৃথিবীতে, আমার মধ্যে আলাদা আলাদা বিষয় দিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, সেটাকে যে অন্তর্নিহিত যে আমার ভিতরে যে যে গুণগুলো দিয়েছে তার পূর্ণতা লাভের জন্য আমাদের যোগ ব্যায়াম খুব প্রয়োজন। 177টার মতো দেশ তখন সাপোর্ট করেছে, আজকে সারা পৃথিবীর মধ্যে যোগ ব্যায়াম আজকে করছে। কিছু মুসলিম কান্ট্রি প্রথম অবজেকশন দিয়েছে, কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে মুসলিম কান্ট্রিও সেগুলো কিন্তু অ্যাডপ্ট করেছে। বন্ধুগণ, আজকে এখানে যে নিজের উপর বিশ্বাসের সাথে সাথে ক্রিয়েট করা, যে আমার মানে এখানে যারা যুবকরা আছে যে তার উপর নিজের বিশ্বাস যে আনা, এবং সেটা প্র্যাকটিসের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে, যোগার মাধ্যমে তার মধ্যে যখন সেটা চলে আসবে তখন
he or she can create something for the betterment of the state, country and for the society. এবং এই বিশ্বাসটা যখন আসবে তখনই কিন্তু আমরা এই দেশ উন্নত জায়গায় পৌঁছবে। আমাদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে অনেকের জায়গায় আমি দেখি যারা বিশেষ করে আমাদের গার্জিয়ানরা, আরে কোনো ক্লাব টাবে যাবে না, কোনো সমাজ সংস্থার কাছে যাবে না, পড়া, স্কুল আর বাড়িতে চলে আসা। তাহলে তো লাভ কি হবে? কোনো লাভের লাভ হবে না। আমি একবার এক খুব নাম করা এখানের একটা বিদ্যালয় আছে, আমি নামটা নাই বললাম, ওনার মহারাজকে একদিন আমি জিজ্ঞেস করলাম, এত বছর ধরে আপনাদের এখানে ওনারা আবার ফলো করেন এসটি 31%, এসসি 17% এবং মানে ইউআর যা আছে সেখানে মেনটেন করে এত বছর ধরে আপনারা এই স্টুডেন্টগুলো একটা আদর্শ নিয়ে আপনারা পড়ান, কিন্তু সমাজে যখন ক্রাইসিস দাঁড়ায় ওই লোকগুলো তো আমি খুঁজে পাই না, কোথায় ওরা? তাহলে তো আমাদেরও কাজটা কমে। উনি বাধ্য হয়ে আমাকে বললেন যে ওনারা আসেন শুধু তাদের কেরিয়ার তৈরি করার জন্য, শুধু কেরিয়ার তৈরি করতে যায়। তো কেরিয়ার তৈরি করলে তাহলে আমার লাভটা কি হচ্ছে? অনেকে যায় যার যার বাড়িতে, তো সমাজের মধ্যে যে সামাজিক সংস্থাগুলো আছে তার সাথে যুক্ত হলে যে সোশিয়ালি যেসব চ্যালেঞ্জগুলো আছে, স্বামীজি বলছেন এই চ্যালেঞ্জগুলো ইউ হ্যাভ টু ফেস, এবং ওই ফেস করলে নিজের উপরও কিন্তু আত্মবিশ্বাস সেটা আসবে। এবং আমাদের মধ্যে সবচেয়ে বড় যে জীবনে স্বামীজি বলছেন যে ফিয়ার, ভয় পাওয়া হচ্ছে গ্রেটেস্ট আমাদের অবস্টাকল ইন আওয়ার লাইফ। একদম ভয় না পাওয়া। আর আমাদের এই সরকার আসার পর এখন তো আরো ভয় না পাওয়া। আপনারা দেখেছেন যে আজকে 28টা রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরা নিচের দিক থেকে আজকে 3rd পজিশনে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। গত পরশুদিন বা এর আগের দিন আমাদের ডিজিপি একটা সাংবাদিক সম্মেলন করেছেন, এখানে আছেন সাংবাদিক বন্ধুরা, বলেছেন কি বলেছেন, 20 বছরের মধ্যে ত্রিপুরাতে ক্রাইম রেট এই প্রথম 8.2 বা 8.3 হ্রাস করেছে। এটা কি এমনিতেই হয়েছে? এটা আমাদের জন্য গর্বের বিষয়। তাহলে আগে ভারতবর্ষ ত্রিপুরাতে কি অবস্থাটা ছিল, কোন জায়গায় কখন যে কি হবে, এখনো গত পরশুদিনও আপনারা দেখেছেন, গত পরশুদিন সেই ফটিকরায়ে না গতকাল পরশুদিন ঘটনা হয়েছে, সাথে সাথে আমি গাড়িতে আমি নর্থে আমি যাচ্ছিলাম, আমি এসপিকে ফোন করেছি, ডিএমকে ফোন করেছি, ডিজিপির সাথে কথা বলেছি, ওখানকার এখানে একজন মিনিস্টার আছেন, আরেক মিনিস্টারের সাথে কথা বলেছেন, এখানে সাথে সাথে গিয়েছে। 10 জনের মতো এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। যে কোনো জায়গায় আমাদের, সে আমার লোক হোক তার লোক হোক, এগুলো যায় আসে না। মুখ্যমন্ত্রী হয়েছে, মন্ত্রী পরিষদ হয়েছে ফর অল, পার্টির পরে, কিন্তু দ্য লাইফ ইজ শুড বি ইন অর্ডার। যে ডিসঅর্ডারে চলবে তাকে মাঝে মাঝে অশান্তির জন্য শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমরা মাঝে মাঝে যে আইন কেস ব্যবহার করে আমরা কিন্তু শক্তিও সেখানে আমরা দেখাবো। এইরকম একটা পরিবেশ যখন এসছে, আমাদের যারা ছেলে মেয়েরা আছেন, আগামী দিনের যারা ভবিষ্যৎ, যারা শিশুরা আছেন, তাদের মতো তাদের এক্সপ্লোর যদি আমরা করতে পারি। আজকে শিশু মেলাতে আমি গিয়েছিলাম, আমি সেখানেও বলেছিলাম যে মা বাবা অনেক সময় কন্ট্রোল করে ছেলে মেয়েদের, এটা কিন্তু খারাপ নয়। এই কন্ট্রোলের মধ্যে এই যে মা বাবার সাথে ছেলে মেয়েদের শিশুদের একটা কানেকশন কিন্তু সেখানে সৃষ্টি হয়, এবং এই কানেকশনটা সারা জীবন বড় যখন হয়ে যাবে, আমার মা বাবা আমরা কেন, বা ভাই বোন যারা এল্ডার, তাদের সাথে একটা কানেকশন, এই কানেকশনটাই কিন্তু আগামী দিনের তার একটা কানেকশন তৈরি হয়। আমরা তখন আমরা দেখি মা বাবার সাথে কানেকশনটা থাকে না এখন, কারণ বেশিরভাগ সময় স্কুল কলেজ থেকে বেরিয়ে, স্কুলের থেকে ওই মাস্টারের বাড়ি, তার সাথে কতক্ষণ বসে, কতক্ষণ সময় দেয়, তাড়াতাড়ি একদম গতানুগতিক, তাড়াতাড়ি ভালো করে রেজাল্ট করো, ভালো করে ভালো প্লেয়ার হতে হোক। তো এই যে বিষয়, এগুলোতে কিছুটা রেখে আধ্যাত্মিক রিলেশন যদি হয়, তবেই সব কিছু আমাদের এই ভবিষ্যৎ গড়ার যারা কারিগর, এবং সেই কারিগররা এই ধরনের শিশু এবং ছেলেদের মানুষ করার যদি ব্যবস্থা করে, তাহলেই আগামী দিন আমাদের এই রাজ্য শ্রেষ্ঠত্বের অধিকারী হবে। স্বামীজি বলছেন এডুকেশন ইজ নট জাস্ট অ্যাবাউট ইনফরমেশন। এডুকেশন খালি ইনফরমেশন নিলাম সেটা না, সেখানে কি বলছেন উনি, যে বিল্ডিং স্ট্রং ক্যারেক্টার অ্যান্ড মোরাল ভ্যালু, আমাদের নিজেদের মোরাল ভ্যালু এবং স্ট্রং, আমরা জানি সমাজে
পলিউটেড বিষয় আছে অনেক, এবং আমরা কিন্তু আকৃষ্ট হই বিভিন্ন দিকে, বিভিন্ন সব প্রলোভন, নানাভাবে প্রলোভন থাকে, সেই প্রলোভনের দিকে যাওয়ার একটা মানসিকতা থাকে। কিন্তু যখন সেটা আমরা বুঝি তখন কিন্তু সময় চলে যায়। এর জন্যই বলছে যে এই যে হিউম্যান রিসোর্স আজকে আমাদের ভারতবর্ষে, তারা কিন্তু স্বামীজিকে আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা প্লেস করা উচিত যে স্বামীজিকে জানবো, ভারতকে জানবো, স্বামীজির যেভাবে আমাদের কথা বলছেন, আমাদের সম্পর্কে বলেছেন, সেইগুলো আমরা সেইভাবে আমরা ফলো করব। এবং ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখনো দেখি অনেক জায়গার মধ্যে যখন খুব কষ্ট লাগে যে সম্পত্তির জন্য দেখা যায় ছেলে মাকে মেরে ফেলছে, সম্পত্তির জন্য ভাইকে আক্রমণ করছে। অদ্ভুত, এটা কোন ধরনের শিক্ষা? ভালো শিক্ষিত, সার্টিফিকেট আছে, বড় বড় সার্টিফিকেট আছে, অনেক সময় তো আমি অবাক হই, শিক্ষা হয়েছে ঠিকই কিন্তু অশিক্ষিতর মতো কাজ করছে। তো প্রকৃত শিক্ষা কিন্তু বই পড়ে বা ভালো সার্টিফিকেট পেয়েও কিন্তু শিক্ষিত হওয়া যায় না। এবং আমাদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আপনি নিজেই। এবং প্রতিদিন আমরা যদি আমার নিজের সাথে একবার অন্ততকে কথা বলি, এবং যদি আমরা কথা না বলি, দেন ইউ হ্যাভ মিসড এ ভেরি গুড ফ্রেন্ড অফ ইয়োর্স। আমরা এই কাজগুলো কিন্তু করি না। আমরা প্রতিদিন আমরা কিন্তু এক একটা পৃষ্ঠা আমরা লিখছি। আমরা যদি একটা বই আমরা তৈরি করি, প্রতিদিন আমি আজকে কি করলাম, কি কথা বললাম, এবং জীবনের শেষ প্রান্তে এসে এটা একটা বই, আমরা এত এত বই যে হয়, এই বইগুলো কিন্তু যার যার চিন্তা ভাবনায় বইগুলো হয় এবং সেগুলো আমরা পড়ি। স্বামীজি বলছেন কি যে সারা পৃথিবীর যত লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি যদি একসাথেও করি, তাহলেও ব্রেইনের নিজ নিজ ব্রেইনের ভিতরে যে লাইব্রেরি আছে তার থেকে কম পড়বে। অর্থাৎ এত লাইব্রেরি ভগবান আমাদের মাথায় দিয়ে দিয়েছে, আমরা সেই দিকে না গিয়ে ওই লাইব্রেরিতে আমরা যাব, কারণ এটা কানেকশন করা নিজের ভিতরে যে লাইব্রেরিটা আছে সেটাকে আরো উর্বর করার জন্যই লাইব্রেরিতে যেতে হয়, পড়তে হয়। বই, জীবনকে জানা, জীবন আগামী দিনে কিভাবে চলবে, কাউকে বুদ্ধি দেওয়া, বুঝানো, ভালো লোকের সাথে চলা, এই যে বিষয়গুলো আছে, তুমি এই বিষয়গুলোর মধ্যে খুব দিস ইজ আওয়ার গ্রেট গোলস অ্যান্ড উই হ্যাভ টু অ্যাচিভ আপ টু দ্যাট মার্ক। এখানে উনি এটাও বলেছেন, কি বলছেন, ফোকাস, যে কাজটা করবে মনে প্রাণে এই কাজটা করতে হবে। আনটিল আনলেস ইউ আর ফোকাস ইন দ্যাট পার্টিকুলার ওয়ার্ক, কোনোদিন হবে না। এবং তার জন্য মেডিটেশন দরকার, তার জন্য প্র্যাকটিস দরকার। আমি একটা জায়গায় শুনছিলাম, আমি জানি না ইফ আই মে বি রং, যে সবচেয়ে বেশি পড়াশোনা করে রাশিয়ার ছেলে মেয়েরা নাকি যেখানে বসে সেখানে বই পড়তে থাকে। আমি বলছি না বুক হওয়ার জন্য, কিন্তু এই পড়ার মধ্যেও হেবিট করতে করতে কিন্তু নিজের ব্রেইনের যে তার যে আমাদের যে ব্রেইনের যে ওয়ার্ক, সেই ওয়ার্কটা কিন্তু আরো বেশি করে করা দরকার। আপনারা নিজেরা শুনেছেন আজকাল ডিজিটাল অ্যারেস্ট একটা কথা হয় না আজকাল, ডিজিটাল অ্যারেস্ট। তো অনেক সময় আমি বলি আমাদের যে বিরোধী দলে, ওদের কিন্তু ওই যে ব্রেইন অ্যারেস্ট হয়ে গেছে, মাইন্ড অ্যারেস্ট হয়ে গেছে, কিছু করার নেই। ওদের এখন বিবেকানন্দকে পড়ে ঠিকই, কিন্তু ওনারা বিবেকানন্দের কথা চিন্তা ভাবনা করেন না। আমরা চাই যে আজকের এই দিনে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বেশি আলোচনা করার প্রয়োজন, এবং আগামী দিন বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট সেটাকে মাথায় রেখে আমরা একসাথে নিজেকে চিনা সেই কাজটা করব। আরেকটা বিষয় মাননীয় আমাদের প্রধানমন্ত্রীজি প্রায়শই এই বিষয়টা বলেন, এবং বিবেকানন্দজি এই কথাটা কিন্তু বলেছেন, সবচেয়ে বড় যে আমাদের জন্য সবচেয়ে বেশি সিন আমি বলবো যে নিজেকে দুর্বল ভাবা। আমি যদি ভাবি যে আমি দুর্বল, এর থেকে খারাপ আর কিছু হতে পারে। ইউ আর স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রংগেস্ট যদি ভাবো, তাহলেই স্ট্রংগেস্ট অ্যান্ড স্ট্রঙ্গার হবে। এই বিষয়টা মাননীয় বিবেকানন্দজি সবসময় এই কথাটা বলছেন। এবং উনি এটাও বলছেন যে the power of the mind are like rays of the sun, when they are encountered they illuminate. ব্রেইনের মধ্যে যেমন সূর্য যেমন সারা 365 দিনই থাকে, তো ব্রেইনও কিন্তু সেইভাবে কাজ করে। যখন সমস্যা হয়, সেই সমস্যার কারণে সেটাকে যদি আমার সমাধানে যায়, এই ব্রেইনটা কিন্তু শাইন করে, এবং সেই শাইনিং এর যে বিষয়টা সেটা প্র্যাকটিসের মাধ্যমে আমাদের আনতে হবে। তো আজকে এই
এই যে নজরুল কলাক্ষেত্রে জাতীয় যুব দিবস যারা স্টুডেন্টরা এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে একটা কথাই বলবো যে এখনো কিন্তু সেটা প্রাসঙ্গিক, যে স্বামী বিবেকানন্দের উঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, সেটা মাথায় রেখে আজকে আমরা আসুন আমরা সকলে মিলে স্বামী বিবেকানন্দের চরণে শ্রদ্ধা নিবেদন করে আজ এই দৃঢ় শপথ আমরা গ্রহণ করি। একসাথে আমরা গড়ে তুলব একটি সুস্থ, শক্তিশালী, নেশামুক্ত এবং সমৃদ্ধ ত্রিপুরা। সবাইকে নমস্কার। জয় হিন্দ। ভারত মাতা।